দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলের বাসিন্দা আমাদের অতি পরিচিত গিনিপিগ। বহু শতাব্দী ধরেই মানুষের জীবনের সঙ্গে কথায় আর চুটকিতে জড়িয়ে আছে এই ছোট্ট প্রাণীটি। মানুষ ইঁদুরের মতোই যে প্রাণীটির উপর পরীক্ষামূলক সব মেডিসিন বা গবেষণা চালায়, তার মধ্যে প্রথম সারিতেই এই মহাশয়। আকৃতিতে ছোট, স্বভাবে শান্ত আর বংশবৃদ্ধির ক্ষমতায় আলহামদুলিল্লাহ। এই একটা কারণেই বলা যায় প্রাণীটি শুধু পোষা প্রাণী হিসেবেই নয়, অর্থনৈতিক, চিড়িয়াখানার বিনোদন, বিজ্ঞানের প্রয়োজনে, এমনকি খাদ্য তালিকায়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিনকে দিন। বিশেষ করে পেরু, বলিভিয়া, ইকুয়েডর এবং উত্তর আর্জেন্টিনায় গিনিপিগের ব্যাপক চাহিদা রয়েছে। জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত গিনিপিগ কিভাবে পালন করা হয় তা কি আমরা জানি? ব্রাদার অ্যান্ড লেডিস, চলুন জেনে নেওয়া যাক গিনিপিগ পালনের আদ্যোপান্ত। বহুকাল আগ থেকেই আন্দিজ অঞ্চলের মানুষ গিনিপিগ পালন করে আসছে। ওসব অঞ্চলে প্রাণীটি কেবল খাবার হিসেবেই নয়, লোকজ চিকিৎসাতেও ব্যবহৃত হয়ে আসছে। আন্দিজের অনেক চিকিৎসকের বিশ্বাস গিনিপিগের আচরণ রোগ নির্ণয়ে সহায়তা করে। ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই কৌতূহলী হয়ে উঠেছেন, কৌতূহল দেখিয়েছেন, যেহেতু মে আপকো ভাই হো মে তুঝকো বাতাও। কেন চিকিৎসকরা এটা ভাবতেন? খুলেই বলি, পেরু ও ইকুয়েডরের গ্রামীণ এলাকাগুলোতে কুই নামে পরিচিত গিনিপিগকে রোগ নির্ণয়ের আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো, এমনকি কিছু জায়গায় এখনো হয়। পদ্ধতিটা সাধারণত এমন: একজন লোকজ চিকিৎসক কোনো একটি গিনিপিগ রোগীর শরীরের উপর ঘষতেন বা কিছু সময় ধরে শরীরের বিভিন্ন অংশে রাখতেন। এরপর প্রাণীটির আচরণ, প্রাণীটা অস্থিরতা অনুভব করছে কিনা, কিভাবে শব্দ করে, কিংবা পরে তার শরীরের ভেতরের অঙ্গ দেখে রোগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেন। তাদের বিশ্বাস ছিল গিনিপিগ মানুষের অসুস্থতা বা সমস্যাগুলো নিজের শরীরে টেনে নেয়। আধুনিক বিজ্ঞান এই পদ্ধতিকে সোজাসুজি খারিজ করেছে। এটি মূলত ঐতিহ্যগত লোকজ বিশ্বাস ও সংস্কৃতির অংশ হিসেবেই ধরা হয়। তাদের মতে বিশ্বাসে মিলায় কেষ্ট, তর্কে কলাগাছ। 1600 শতকে স্প্যানিশরা গিনিপিগ ইউরোপে নিয়ে গেলে প্রাণীটি দ্রুত বড়লোকদের সমাজে জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি ইংল্যান্ডের কুইন ফার্স্ট এলিজাবেথের কাছেও পোষা গিনিপিগ ছিল। এর মায়াবী চেহারা ও শান্ত স্বভাব যে কোনো প্রাণী প্রেমিক মানুষকে সহজেই আকৃষ্ট করে। গিনিপিগ সাধারণত দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। একা করে রাখলে প্রাণীগুলো ডিপ্রেশনে ভুগতে পারে, তাই বিশেষজ্ঞরা জোড়া বা দলবদ্ধভাবে গিনিপিগ পালনের পরামর্শ দেন, যাতে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আমার মানসিক স্বাস্থ্য নিয়ে যদি বিশেষজ্ঞরা ভাবতো, তাইলে ভাই এতদিনে সম্ভবত বিয়েটা আমার হইতো। ফাও কথা নটালাও, তাই আসল কথায় ফিরি। পোষা প্রাণী হওয়ার পাশাপাশি গিনিপিগ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলত তৈরি হচ্ছে খামার, দ্রুত বংশবৃদ্ধি, পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সহজেই হৃষ্টপুষ্ট হওয়ার কারণে এটি বহু খামারির আয়ের স্থায়ী উৎসে পরিণত হয়েছে। দক্ষিণ আমেরিকার অনেক এলাকায় গিনিপিগ মূলত মাংসের জন্যই পালন করা হয়। হ্যাঁ, ঘরে সাজিয়ে পালার জন্য না, সোজা বাংলায় কচকচ করে খাইতে। গিনিপিগ পালন খুবই সোজা, তবে প্রয়োজন নিয়মমাফিক যত্নের। খামারিরা সাধারণত খামারের জায়গা বাঁচাতে ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বহুস্তর বিশিষ্ট, অর্থাৎ দোতলা, তিনতলা খাঁচা ব্যবহার করেন। প্রতিটি খাঁচা প্রায় 90x60 সেন্টিমিটার আকারে হয় এবং নিচে জালের মতো মেঝে থাকে, যাতে বেটা পটি হিসু করলে নিচে ট্রেতে পড়ে। এতে খাঁচা পরিষ্কার রাখতে সুবিধে আর প্রাণীগুলোর মধ্যে রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকি কমে। খামার নিয়মিত পরিষ্কার রাখতে হয় এবং যাতে গিনিপিগ শুকনো ও বাতাস চলাচল উপযোগী পরিবেশে থাকতে পারে সে ব্যবস্থাও রাখা হয়।
গিনিপিগ মূলত তৃণভোজী প্রাণী। উদ্ভিদজাত খাবার থেকে প্রাণীগুলো খুব কার্যকরভাবে পুষ্টি গ্রহণ করতে পারে, ফলে বৃদ্ধিও পায় দ্রুত। গরু বা ভেড়ার মতো বড় প্রাণীর তুলনায় শরীরের ওজন অনুযায়ী এরা তুলনামূলক বেশি খাবার খায়, যা তাদের দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে। খাদ্য তালিকায় সাধারণত খড়, কেল, লেটুস ও ব্রোকলির মতো সবুজ শাকসবজি থাকে। পাশাপাশি ভিটামিন সি এর জন্য অল্প পরিমাণ ফলও দেওয়া হয়। আর এইদিকে আমি ওই দিন একটা তরমুজ কিনতে গিয়ে কেজির দাম শুনে প্রায় হার্ট অ্যাটাক করছিলাম। যাই হোক, সুষম খাদ্য পেলে মাত্র 3 মাসই একটি গিনিপিগের ওজন প্রায় 1.4 কেজিতে পৌঁছাতে পারে। গিনিপিগের বংশবৃদ্ধির হার দ্রুত ও স্থিতিশীল বলে খামারিরা সহজেই খামার ভরিয়ে উঠাতে পারে। প্রজননের জন্য সাধারণত সুস্থ ও আকারে বড় পুরুষ ও স্ত্রী গিনিপিগ নির্বাচন করা হয়। সাধারণভাবে একটি পুরুষ গিনিপিগের সঙ্গে প্রায় 7টি স্ত্রী গিনিপিগ আলাদা খাঁচায় রাখা হয়, যাতে প্রজনন হার ভালো থাকে। ভাবা যায় 7 বোন চম্পার একমাত্র ভাই। এরে সম্পর্ক বদলাই দিলাম। গিনিপিগের গর্ভকাল প্রায় 68 দিন। 68 দিন পর একবারেই সাধারণত 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চার জন্ম দেয়। এ সময় মা গিনিপিগকে নিরিবিলি পরিবেশ ও পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হয়, যাতে গর্ভধারণের পর পুষ্টিহীনতার কোনো ঝুঁকি না থাকে। সবচেয়ে মজার বিষয় হলো গিনিপিগ জন্মই হয় শরীরে লোম সমেত, চোখ থাকে খোলা আর প্রায় সাথে সাথেই চলাফেরা করতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই এগুলো শক্ত খাবারও খেতে শুরু করে। প্রায় 15 থেকে 18 দিন বয়স হলে বাচ্চাগুলোকে মায়ের থেকে দূরে রেখে দুধ ছাড়ানো হয় এবং ভাই ব্রাদারদের সাথে লড়াই ও অনিয়ন্ত্রিত প্রজনন ঠেকাতে আলাদা করা হয়। বিষয়টা বুঝছেন? বুঝলে আপনি বড় হয়েছেন, মানে লিজেন্ড। না বুঝলেন নাই ভাই। তো পূর্ণবয়স্ক হওয়ার পর গিনিপিগ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সুস্থ ও বেশি প্রজননক্ষম অর্থাৎ পালোয়ানগুলারে ভবিষ্যৎ প্রজননের জন্য রেখে দেওয়া হয়। এতে পরবর্তী প্রজন্ম হয় আগের চেয়ে সুস্থ এবং খামারে উৎপাদন ক্ষমতাও বাড়ে। অন্যদিকে কিছু গিনিপিগ মাংসের জন্য বিক্রি করা হয়। বিশেষ করে পেরুতে গিনিপিগ একটি ঐতিহ্যবাহী খাবার, যা সেখানকার ভোজ ও উৎসবে পরিবেশন করা হয়। রান্নার আগে সাধারণত গরম পানিতে ডুবিয়ে পরিষ্কার করা হয় এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই প্রস্তুত করা হয়। গিনিপিগ দিয়ে বানানো সবচেয়ে জনপ্রিয় খাবারের একটি হলো গ্রিলড গিনিপিগ। এতে মাংসের স্বাদ বজায় থাকে এবং বাইরের অংশ হয় মচমচে। এছাড়াও অঞ্চল ভেদে এর ঝোল বা ডিপ ফ্রাই খাওয়া হয়। গিনিপিগ শুধু খাবার হিসেবেই নয়, দক্ষিণ আমেরিকায় গুরুত্বপূর্ণ রপ্তানিকারক পণ্য হিসেবেও বেশ নাম করেছে। এতে উচ্চ মাত্রার প্রোটিন, কম চর্বি এবং ভালো পুষ্টিগুণ থাকায় বিভিন্ন দেশে চাহিদাও বাড়ছে। বর্তমানে পেরু বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক গিনিপিগ উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। দেশটি প্রতি বছর লাখ লাখ গিনিপিগ উৎপাদন করে থাকে। সব মিলিয়ে সহজে পালনযোগ্য, দ্রুত বংশবৃদ্ধিকারী এবং বহুমুখী ব্যবহারের কারণে গিনিপিগ বিশ্বের বিভিন্ন দেশে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে টেকসই ও কার্যকর খামার ব্যবস্থার জন্য গিনিপিগ পালনের ক্ষেত্রে খামারিদের প্রথমেই প্রাণীটির যথাযথ যত্ন, খামারের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সুরক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। ভিডিও শেষ হয়ে গেছে দাদু। শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। এমন আরো ভিডিও পেতে লাইক শেয়ার তো করবেন না জানি, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি নিশ্চয়ই জবাব দেব। আজ এখানেই বিদায়। টাটা, গুড বাই, গুড বাই, গুড বাই। দেখা হবে পরের ভিডিওতে।